অবশ্যই জুলাই সনদ নিয়ে এবং তার যে বাস্তবায়নের রূপরেখা আসলো, প্রস্তাবনা আসলো, সেটা নিয়ে কথা বলবো। শুরু করতে চাই এভাবে যে আসলে যেটি দেখলাম যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো, আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছ থেকে শুরু করি যে যেদিন দেখলাম স্বাক্ষর হলো, সেদিন এনসিপি স্বাক্ষর করলো না এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে আমরা বলতে শুনলাম এটি প্রতারণা হচ্ছে। এখন যখন বাস্তবায়নের প্রস্তাব আসলো জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছ থেকে, তখন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বলতে শুনছি প্রতারণা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি এবং এবং দলটির পক্ষ থেকে এরকমটিও বলা হচ্ছে যে একটি দলের হয়ে কাজ করছে এই কমিশন বা সরকার। এর আগেও আমরা অপরপক্ষে এনসিপি বা জামাতকে বলতে শুনেছি একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। আসলে সরকার কোনো দিকে কি কখনো কখনো হেলে যাচ্ছে, বা কখনো এদিকে কখনো সেদিকে, কেন এমন দেখা যাচ্ছে ডাক্তার জাহিদুর রহমান? ধন্যবাদ। আমরা তো আসলে মন্তব্য করি বা আমরা যদি বিশ্লেষণের জায়গা থেকে দেখি, আমরা কতগুলো এক্সপোজড বিহেভিয়ার দেখবো, কি কি ভাবে আচরণ করছে সরকারের আচরণ। সরকারের অন্তত ঐক্যমত্য কমিশনের ক্ষেত্রে সরকারের যে আচরণ, তাদের যে চিন্তার প্যাটার্ন, সেটার সাথে আমরা একটা বা একাধিক দলের মিল দেখতে পারি। আমি যদি একটা একদম হিস্ট্রি থেকে আসি, আমাদের মূল সংকটটা তো আসলে হয়েছে সংবিধান সংস্কার করা নিয়ে। বাকি কমিশন গুলোর রিপোর্ট নিয়ে মেজর ডিসপিউট হয়নি। তো সংবিধান সংস্কারের, ইভেন টু বিগিন উইথ, সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছে ঘটনাচক্রে, সেটা আমি নাম তুলে যদি বলি, এনসিপি সংবিধান সংস্কার নিয়ে যা যা বলেছে সেটাই সেখানে প্রতিভাত হয়েছে। আমি বলছি না যে এই সংস্কার প্রস্তাবগুলো খারাপ ছিল, একটু খেয়াল করি, প্রাথমিকভাবে মিল দেখা গেল, প্রায় হুবহু। তারপরে যখন কমিশন তার কাজ শুরু করলো, কমিশন, আমরা কমিশনকে তো একটা ফ্যাসিলিটেটর হিসাবে দেখতে চাই। ওনারা বসলেন, সব দলকে একত্র করলেন। ডক্টর ইউনূস তার নিজের একটা ইন্টারভিউতে জনাব মাহফুজ আনামকে বলেছেন যে আমরা সরকার নই, আমরা ফ্যাসিলিটেটর। তো সরকারই যেখানে ফ্যাসিলিটেটর, সেখানে ঐক্যমত্য কমিশনের কাজ ছিল আসলে ফ্যাসিলিটেট করা। কিন্তু আমরা দেখলাম ঐক্যমত্য কমিশন অনেক ক্ষেত্রে কিছু দাবির প্রতি কিছু দলকে পুশ করার চেষ্টা করছে। এখন কিছুটা আপনি যদি সঠিক মনে করেন করতে পারেন, কিন্তু এটা কখনো কখনো মনে হয়েছে যে এটা ইম্পোজ করার চেষ্টা। আচ্ছা, তারপরে ধাপে আসি। ঐক্যমত্য কমিশন জুলাইতে তার রিপোর্ট ফাইনালাইজ করে সেটা তারা সাবমিট করবেন এবং জানালেন যে এটা ইমপ্লিমেন্ট করবে পরবর্তী সরকার, মানে তার ক্ষমতায় আসার 2 বছরের মধ্যে, এরকম একটা তথ্য দিলেন। এবং আমরা তখন জানলাম তাকে যে প্রথম কার্যপরিধি দেওয়া হয়েছিল, তার কার্যপরিধির মধ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, এটা আইনি ভিত্তি তৈরির কোন রকম কোন বিষয় তার কার্যপরিধির ভিতরে ছিল না। এখন সমস্যা যেটা দাঁড়ালো, আবারও সে একই ব্যাপার। ওই সময় বিএনপি এটা মানলো এবং কার্যপরিধির বাইরে কিছু হোক চায় নাই, কিন্তু এনসিপি, জামায়াত ইসলামী সহ কয়েকটা দল আবার না, এটা লিগালি কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটাও ঠিক করতে হবে বলে তারা শোরগোল করলো। ঐক্যমত্য কমিশন সেটা মেনে নিল। এরপর 2.5-3 মাস ধরে সেই আলাপ আলোচনা চলবে। আচ্ছা, আলাপ আলোচনা চলার পর জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং জুলাই সনদের মধ্যে ক্যাটাগরিক্যালি লেখা ছিল গণভোট যাবে এবং প্রত্যেক দল ইশতেহারে তার যে ম্যানিফেস্টোটা দেবে, সেই ম্যানিফেস্টোটা মধ্যে তার সংস্কার যেগুলো আছে, তার নোট অফ ডিসেন্ট গুলো সহ, সেই দল যদি নির্বাচনে জিতে যায় তাহলে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সে সংস্কার করবে। এটা প্রাথমিক স্বাক্ষরিত, যেটা সবাই মিলে পার্লামেন্ট ওখানে করলেন। এরপর আমরা খেয়াল করলাম এনসিপি স্বাক্ষর করলো না। আমার কাছে ইদানিং এটা একটা পাতানো খেলাই মনে হচ্ছে। স্বাক্ষর করলো না, স্বাক্ষর না করে তারা বাইরে থাকলেন। বাইরে থাকার পরে হঠাৎ করে কি দাঁড়ালো যে এখন তারা 2 দিন আগে, মানে যেদিন তারা এটা সাবমিট করলেন তার 2 দিন আগে আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটা দল দেখা করলো। সেখানে তারা কিছু দাবি যেগুলো আগে দিয়েছিলেন, যে এই সনদের আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন না, প্রধান উপদেষ্টা স্বাক্ষর করতে হবে, এখন আবার কোথায় গিয়ে স্বাক্ষর করতে হবে সেটাও তারা বলে দেওয়ার চেষ্টা করছেন। নাম্বার 2 হচ্ছে গণভোট, যেটা মেজর ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে। সেটা হলো এটা কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। আর আরেকটা দাবি ছিল সংস্কারের পরে সংবিধানের নাম হতে হবে সংবিধান বাংলাদেশ, মানে 2026, বাংলাদেশ সংবিধান 2026। এবং তারা একটা সংবিধান সভার কথাও বলছিলেন, সেটাও আংশিক। তার মানে খেয়াল করুন, লাস্টলি যে জিনিসগুলো হুট করে ঢুকে পড়লো, এগুলো প্রত্যেকটা এনসিপির শর্ত ছিল। এবং এনসিপি, তাহলে কি ব্যাপারটা এরকম, বিয়ে বাড়িতে কেউ একজন রাগ করেছে, তার মান ভাঙানোর জন্য সবাই গেল, তাকে আরো বেশি খাতির যত্ন করে একটা নাটক মঞ্চস্থ হলো, তাকে তো সাইন করাতে হবে। এবং এটা ভুল না শারমিন, এনসিপির সিগনেচার না করাটা আমাদের ভালো লাগেনি, এটা আমাকে কষ্ট দিয়েছে। এনসিপির জনসমর্থন যাই হোক না কেন, এই দলটাতে আমাদের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন, যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে সামনের সারিতে থাকতে দেখেছি,
সেটা ভাল লাগেনি। এখন এটাকেই সম্ভবত বার্গেইন চিপ বানিয়ে, ঠিক আছে ওরা যেহেতু করছে না ওদেরটা মেনে নিয়ে আসলাম, আমাদের সামনে এভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। এবং এটার মাধ্যমে ডক্টর ইউনূস তার কথা থেকেও সিরিয়াসলি সরে আসলেন। ডক্টর ইউনূস মাহফুজ আলমের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ক্লিয়ারলি বলে দিই, উনি বলেছিলেন এরকম যে কেউ চেক করতে পারেন। উনি বলেছিলেন সংস্কার নিয়ে, তখন সংস্কার কমিশন গুলো হয়েছে কি করবেন, তখন তিনি বলেছিলেন ধরুন সংস্কারে রিপোর্ট আসলো, 100টা সংস্কার করতে বলা হলো, যদি 10টা সংস্কারের লোকজন একমত হয় তো 10টা করবো, নির্বাচন দিয়ে দেবো, আর যদি একটাও কেউ না মানে একটাও করবো না, নির্বাচন দিয়ে দেবো, একদম ক্লিয়ারলি বলছেন। এখন ডক্টর ইউনূস নিজে একটা ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, এবং এই যে কিভাবে বাস্তবায়িত হবে এটার উনি একটা সিগনেটারিও। উনি কি ব্যাপারটা অদ্ভুত, একটা ডুয়াল রোল, উনি এই কমিশনের একজন, আবার সরকার হিসেবে উনি নিজে আবার এটা গ্রহণ করলেন। তো উনি সাবমিশনের আগে থেকে এগ্রি করেছেন, তো উনি বলছেন যে যে কয়টাতে সবাই একমত হবে সেটা করবে, সেই জায়গায় উনি কাজটা করছেন। কিন্তু আবার তাতে আপনি যদি সব একত্র করেন, যে লম্বা একটা হিস্ট্রি বললাম, আপনার মনেই হতে পারে যে এনসিপি সাথে জামাত এবং ইসলামী দলগুলো যা চাইছে সেভাবেই ঘটনাগুলো জি, ঘটছে। আপনি বলছিলেন একটা পাতানো খেলা। আমি এই জায়গাটা একটু মানে নিচ্ছি যে পাতানো খেলা, এটা নিয়ে আমি একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকের কাছ থেকে শুনতে চাবো আমার আগের প্রশ্নের সাথে মিলিয়ে, এবং তারপরে আসলে আপনার কাছ থেকে ডাক্তার জাহিদ পরে হয়তো শুনবো যে এই যদি অবস্থা হয় তাহলে সামনে বাস্তবায়ন নাকি আসলে সেটি শুধু পাঠ্যপুস্তকেই থাকবে আর জাদুঘরে থাকবে, কাজের জায়গায় ওই যে কাজীর গরু কেতাবে থাকে গোয়ালে থাকে না এরকম, বা এরকম কি যেন একটা বাগধারা আছে না, সেরকম হয়ে যাবে কিনা, আসবো সেদিকে। কিন্তু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনার কাছে যেটি বলছিলাম যে কখনো এদিকে হেলছে কখনো সেদিকে হেলছে, এরকম কেন মনে হচ্ছে? এটি কি আসলেই কোনো পাতানো খেলা? কারণ কারণ একটু যোগ করি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে, মানে প্রশ্নের সাথে একটু যোগ করি। এর আগেও একটা পাতানো খেলা নিয়ে আমরা কথা বলেছি যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, তখনও আমরা অনেকেই একদম বিশ্লেষকরা আমি বলতে বলেছেন। গেছিলাম হামিদ সাহেবের যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা পাতানো একই রকম। জি জি অ্যাডভোকেট রাজ্জাকি। বিষয়টা হচ্ছে যে, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক জাহিদ ভাই। পাতানো খেলা যে কথাটা, মনে করেন আমি পাতানো খেলা পাতলাম, আপনারা কেউ বুঝবেন না, এটা তো হয় না। আমি পাতানো খেলা পাতলাম, আমি ওনার মানে শুরু করছি এটা দিয়ে, আমি খেলা পাতানো খেলা পাতলাম, কেউ বুঝলো না। তো কেউ যদি না বুঝে, এটা তো পলিটিক্স। আর এখন আপনি দিন শেষে এসে যদি বলেন পাতানো খেলা, আমার সময়টা তো চলে গেল। আমরা সেই ফেব্রুয়ারি মাসে বসলাম সংস্কার এবং ঐক্যমত্য কমিশন নিয়ে আলাপ আলোচনা। এতে একটা সময় গণভোটের দাবি আসলো, কেউ বলছে গণভোট হবে না, আবার ফাইনালি সবাই গিয়ে মেনে নিন। আবার চূড়ান্ত পর্যায়ে স্বাক্ষরের দিন আসলো, তো তখন আমরা দেখলাম, কাদেরকে দেখলাম, মঞ্চে উপবিষ্ট যারা, জাহিদ ভাইও গেছেন, আমি আমার আমার ধারণা উনি গেছেন আমার সাথে, আমিও সেখানে গেছিলাম। তো সেখানে আমরা মঞ্চে যাদেরকে দেখছি, সেখানে কিন্তু প্রতি দল প্রতি 2 জন করে ওখানে আসছেন। তাতে রাফলি 25টা দলের 50 জন হয়তো ওখানে ছিল। এটা বলতে হচ্ছে এই কারণে যে পাতানো খেলার কথা বলছেন, সেই কারণে ওখানে কিন্তু ভাইটাল ছিল মাত্র 4 জন লোক। অর্থাৎ রাজনীতিতে সবচেয়ে বড় দল যেটা বর্তমানে এবং সেকেন্ড দল যেটা, এই দুইটা ছিল ভাইটাল দল, কারণ তারাই ফ্যাক্টর আজকে পর্যন্ত। তো তারা যখন স্বাক্ষর করলেন, এই স্বাক্ষর যখন আপনি একটা এগ্রিমেন্ট করেন, সেদিন বলা হয়েছিল জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি। কথাটা দেখেন, জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি। এখন চুক্তি যখন হবে, তখন জনগণের সাথে চুক্তি, জনগণের পক্ষে কারা ছিল বলবেন রাজনৈতিক দলগুলো। কিন্তু রাজনৈতিক দল বলতে আমি পার্টিকুলার যে 2-4 জন ব্যক্তির কথা বললাম, তারা কত পার্সেন্ট লোক রিপ্রেজেন্ট করেন? আজকে সন্ধ্যায় জাহিদ ভাইয়ের সাথে একটা টক শোতে ছিলাম, সেখানে উনি বলছেন যে ধরা যাক বড় দল 35% আর ছোট দল যেটা ছিল সে 10%, তাহলে 45% লোক সেখানে রিপ্রেজেন্ট করছে। বাকি 55%-এর প্রতিনিধি কোথায়? নাম্বার 1। নাম্বার 2, এই 4জনের স্বাক্ষরে কি 18-20 কোটি লোকের প্রতিনিধিত্ব হয়? আর অন্য যারা ছিলেন তাদের কথা বলছি, তারা কিন্তু কিছুই না, তাদের স্বাক্ষর দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। তারা স্বাক্ষর দিচ্ছেন কেন? শুধুমাত্র রাজনৈতিক বড় দল থেকে রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্য। কি? যদি একটা করে সিট ছেড়ে দেয়, এটাকে বলে রাজনৈতিক অনুকম্পা। কেননা তারা পিয়ার পদ্ধতি বলেন আর নন পিয়ার বলেন, কোন দল ওই 25টা ওই দলগুলার কথা বলছি, সারা বাংলাদেশ থেকে 20,000 ভোট পাবে না। সুতরাং তাদের স্বাক্ষর দেওয়া না দেওয়া ইকুয়াল। তার মানে ওখান থেকেই কিন্তু দেখেন
যে একটা শুভঙ্করের ফাঁকি শুরু হইলো। বাংলাদেশে কিন্তু বড় বড় ব্যবসায়িক স্টেক হোল্ডার ছিল, এটা যেহেতু জনগণের সাথে চুক্তি, সেই ব্যবসায়ী স্টেক হোল্ডার থাকতে পারতো, যে এফবিসিসিআই, ডিসিসিআই, বিজেএমই, আবার মিডিয়া একটা বিরাট ফ্যাক্টর, মিডিয়ার প্রতিনিধিও সেখানে ছিল না। আমি এটা বলছি যেহেতু আমরা একটা সামাজিক চুক্তি করতে যাচ্ছি। এখন আসেন, ওখানে যারা স্বাক্ষর করেছিল তারা সবই তো ছিল জুলাই চেতনা বিরোধী শক্তির পক্ষে। স্বাক্ষর করতে গেল না এনসিপি, তাহলে কি ওই দিন তারা প্রমাণ করেছে যে তারা জুলাই চেতনা বিরোধীর পক্ষের শক্তি? অফকোর্স নট, গোটা দেশ এটা খাবে না। কিন্তু গেল না কেন? পরদিন আমরা পত্রিকায় দেখলাম সৈয়দা রেজওয়ানা উনি বললেন এনসিপি স্বাক্ষর করে নেই এই কারণে যে তাদের মতামত হয়তো প্রতিফলিত হয়নি। তো যাদের মতামত প্রতিফলিত যদি না হয়, স্বাক্ষর করতে যাবে কেন? তার পাশাপাশি ছিল আইনি ভিত্তি চাচ্ছিল। কেননা ওই যে চুক্তিটা হইলো সামাজিক চুক্তি, সেটা বাস্তবায়ন করা, এনফোর্স করার কোনো ক্লজ কিংবা কোনো গ্যারান্টর ওখানে কি ছিল? যে এটা বাস্তবায়ন না করলে কি হবে? আপনি একটা ফ্ল্যাট বেচবেন, আমি একটা ফ্ল্যাট কিনবো, আপনি দিবেন ফ্ল্যাট, আমি দিব টাকা, দ্যাট ইজ কল কনসিডারেশন। তো সেখানে জনগণের কনসিডারেশনটা কি ছিল? এটা যদি বাস্তবায়ন না হয়, এটা এনফোর্স করার কি উপায় ছিল? সুতরাং ওটা কোনো চুক্তি হয়নি। এই যে চুক্তি হয় না এই মুহূর্তে, সেটাকে নিয়ে, এবং এই দেখেন এর পরে কিন্তু আবার জামাতের সাথে বসে প্রধান উপদেষ্টা, এনসিপির সাথে বসছে, ইভেন বিএনপির সাথেও বসছে। বসার তো কথা না, স্বাক্ষর তো হয়েই গেল। এনসিপি স্বাক্ষর করে নাই, করবে কি করবে না সেটা তার পার্টটা থাকতো, কিন্তু তারপরও মিটিং হয়েছে। তার মানে কি? তার মানে বিষয়টা যে সুন্দর হয় না, ইনকমপ্লিট। তারপরে একটা জায়গায় গেল, তারা ঐক্যমত্য কমিশন তাদের কোর্স শেষ করে হ্যান্ড ওভার করলো বাস্তবায়ন করার জন্য। সেখানে চলে আসলো গণভোটের কথা এবং একটা সুন্দর সাজানো, এটা মোটামুটি একটা সংবিধানই হবে, নট ডাজ নট মিন যে নতুন সংবিধান, এইগুলা সংস্কার আকারে ঢুকবে। এখন আসছে সেখানে গণভোটের প্রশ্ন। গণভোটটা কেন? গণভোটের প্রশ্ন আমি একটু সুনির্দিষ্টভাবে যাই, কারণ আমার এখানে আরেকটা কিছু মানে কয়েকটা প্রশ্ন আছে গণভোটের না। তাহলে যদি আপনি যে চুক্তি হিসাবে এটাকে আখ্যায়িত করে বলছেন, তাহলে আমরা যেটা দেখছি যে চুক্তির যা যা রিকোয়ারমেন্ট থাকে, পার্টি যথাযথ না, আপনি বলছিলেন কনসিডারেশন নাই, আপনি বলছিলেন যে, এবং চুক্তির জনগণের কনসিডারেশন বলতে কিছু নাই। কোনগুলো? আবার ডাক্তার জাহিদ বলছিলেন যে চুক্তির সময় যেটি আসলে রাখা হয়েছিল, পরবর্তীতে সেই ইভেন সেই কন্টেন্টও চেঞ্জ হয়ে গেল, চুক্তির বিষয়বস্তুর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদও বলছিলেন যে যারা মানে সেটি যেটি স্বাক্ষর করেছিলেন সেটি পরিবর্তন হয়ে গেল। মানে এরকম গোজামিলটা কেন হচ্ছে সেটি কি আপনি বুঝতে পারেন? আমি সেটা বলি। আমি সালাউদ্দিন সাহেবের কথাটাকে সত্য বলে নিয়ে নিচ্ছি, মেনে নিচ্ছি, বিকজ আমি জানি না, তাই আমি চ্যালেঞ্জ করছি না, ধরে নিলাম এটাই সত্য। যদি সত্য হয় এই মুহূর্তে তো একটা আন্দোলন বা একটা স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি, 1 নম্বর। আর 2 নম্বর হইলো যে আপনি যে কথাটা এই সালাউদ্দিন সাহেবের আলোকে যদি আমি বলি যে এটা কেন হইলো, ওই যে ফেব্রুয়ারি মাসে প্রথম যখন বসছিল ইউনূস সাহেব, আলোচনা শুরু করলো, আমার কাছে মনে হয় যে আমরা তুলনা করি ইউরোপের সাথে, মেন্টালিটিতে কিন্তু আমরা ইউরোপিয়ান না। তো ইউনূস সাহেব যখন বসলেন ওখানে আলাপে, আমার মনে হয় 1-1.5 মাসে বুঝে ফেলছেন ঐক্যমত এখানে হবে না। কিন্তু তার মধ্যে একটা নির্দিষ্ট সময় থাকা দরকার। এই কারণে আমার কাছে যেটা মনে হয়, কারণ জনদাবি এবং ছাত্ররা তাকে নিয়োগ দিছে, আজও পর্যন্ত আমরা জানলাম না তার ছাত্র বলতে কি বুঝায়। মাত্র নাহিদ তাহিদ এই কয়জন তো তাকে ক্ষমতায় রাখেনি, ছাত্রের সংজ্ঞাটাও আমরা জানি না কাদেরকে ছাত্র মিন করছে। কিন্তু সেই থেকে তিনি আছেন এবং একটা লম্বা সময় উনি যাবেন। যত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, সুতরাং নির্বাচন কিন্তু তিনি যাবেন। এবং আমার কাছে মনে হয় এই যে রাজনীতিতে 53 বছর যাবত আমরা যে কথা শুনে আসছি, শেষ কথা বলতে কিছু নাই। এবং ইউনূস সাহেবের মতো লোকেরে যে নাকি ওই এনজিও চালায়, গ্রামীণ ফোন চালায়, হি ইজ নট এ পলিটিশিয়ান, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা তাকে ফেব্রুয়ারি থেকে শুরু করে আস্তে আস্তে পলিটিশিয়ান বানিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন তাহলে আসলে প্রশ্নটা এখানে যে ফেব্রুয়ারিতে পর্যন্ত টানবেন, ফেব্রুয়ারিতে প্রশ্নটা মানে আগেও ছিল, এখন আবার নতুন করে অনৈক্য থেকে যে প্রশ্নটা ওঠে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো আরো কিছু বিষয় হবার কথা ছিল, মানে সহিংসতার আভাস আসছে মাহফুজ আলমের কাছ থেকে, মানে কি পরিস্থিতি দাঁড়াবে সেটি থেকেও একটু আপনার কাছে যাব। কিন্তু আমি ডাক্তার জাহিদ আপনার কাছে ওই যে বলছিলাম গণভোট সম্পর্কে অনেক কিছু শুনবো, অনেক প্রশ্ন আসে, মানে এই পুরো আমি তো বলছিলাম যে এত গোজামিল কেন হলো, সেটি তো প্রশ্ন আছেই, কিন্তু ধরেন কোনো গোজামিল নাই, একদম গণভোট হয়ে যাচ্ছে সবকিছু। কিন্তু আমার এখানেও প্রশ্ন, যে এই প্রশ্নটাও যেটি উঠছে অলরেডি, যে 48টি প্রস্তাব, তার মধ্যে কেউ 47টিতে রাজি, একটিতে না, বা অর্ধেকে রাজি, তখন তার ওই প্যাকেজে ভোটটা কিভাবে দেবে গণভোটে জনগণ?
সব যদি ঠিকও থাকে। এবং তার চেয়েও বড় প্রশ্ন আমি ডাক্তার জাহিদ এটা একটু জিজ্ঞাসা করতে চাই যে আমাদের দেশের 22% উপরে মানুষ সাক্ষরতা জ্ঞান সম্পন্নই না। তো তারা এই ধরুন 48টা প্রস্তাব, মানে আর আমরাই ভালো মতো বুঝি না, হিমশিম খাই 48টা প্রস্তাব কি, যারা আসলে নিয়মিত এটা নিয়ে কাজ করছি, একদম ধরুন গ্রামের কৃষক মজুর যারা খোঁজ রাখছে না, সংবিধান সম্পর্কে জানে না বা এই জিনিসগুলো এত বোঝে না, তারাই 48টা প্রস্তাব বুঝবে কি করে? আর তাতে মানে হ্যাঁ বলতে হবে না বলতে হবে, কি করবে তারা? আচ্ছা, এই ব্যাপারটা মানে প্যাকেজে ভোট দেওয়া আসলে যাবে না তা না, আমি যদি এভাবে বলি, বরং ধরুন আমরা একটা নতুন সংবিধান লিখতাম, যদি এরকম হতো, আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্লামেন্ট একসাথে হয়ে আমরা তো একটা সংবিধান লিখতাম, সেটা সেখানে পাশ করতাম আগে সেখানে, তারপর এটা তো গণভোটে দিতাম এবং সেখানেও কিন্তু গণভোটে একটাই প্রশ্ন হতো যে আপনি এই পুরো সংবিধানের এই প্রশ্নটা থাকে যে আপনি পুরো সংবিধানটাকে একসেপ্ট করছেন কি করছেন না। সো আপনি যেটা বলছেন, আপনার সাথে আমি অ্যাগ্রি করি যে এখানে যেহেতু আমি সব পাচ্ছি না, কিন্তু প্যাকেজে ভোট, তাহলে তো আমরা সংবিধানের ক্ষেত্রে তাই করছি যে সংবিধানের আমি 5টা আর্টিকেল মানি না, কিন্তু তারপর আমি সবকিছু বিবেচনা করে পক্ষে বিপক্ষে ভোট দিয়ে দিতে পারি। আর দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন, এটা খুবই ফ্যাক্ট যে যে জায়গাগুলোতে পরিবর্তন হচ্ছে, মানে মোটামুটি মোটামুটি মানে যারা এগুলো নিয়ে আন্দোলন করছে, কথা বলছে, ধরুন আমি একটা উদাহরণ দিই, জামায়াতের লোকজন আমার সাথে বসে তারা লোয়ার হাউসে পিআর চায়, পিআর চাওয়া নিয়ে তারা বলে এতে নাকি মনোনয়ন বাণিজ্য কম হবে, মানে ওনারা আমার কাছে এটা সেল করার চেষ্টা করছেন। তো তাদেরকে বললাম মানে মনোনয়ন বাণিজ্য মানে নর্মাল যে ফার্স্ট পাস দা পোস্ট, সেখানে যারা ওই বিভিন্ন মানে কনস্টিটিউয়েন্সিতে পাওয়ারফুল আছে, দলের সর্বোচ্চ নেতৃত্ব না চাইলে অনেক সময় দিতে হয়, দেখলো যে এর এত সমর্থন আছে, না দিলে বিগড়ে যাবে, আবার ক্যান্ডিডেট জিতবে না, ফলে বরং পিআরে মনোনয়ন বাণিজ্য বেশি হবে, শতভাগ হয়ে যাবে। খুবই সহজ যুক্তি। আমি দেখলাম যারা এগুলো নিয়ে পক্ষে কথা বলছেন তারা এইসব যুক্তি দেওয়ার চেষ্টা করে, এই কারণে বললাম যে যারা বলছেন তারাও কতটুকু বোঝেন আমি সেই প্রশ্নও করছি। এখন যে কাজটা হবে, আসলে রাজনৈতিক দলগুলো চেষ্টা করতে হবে যতটা সম্ভব তার দলের লোকজনকে এডুকেট করা, কিন্তু আসলে এডুকেট করবে না, কিভাবে আমি বলে দেই, এখন কিছু করার নেই, আমরা আমাদের ওই স্তরে এখনো পৌঁছতে পারিনি। তবে আমি আপনাদেরকে একটু কৃতিত্ব দিতে চাই মিডিয়াকে, বাংলাদেশের যে পরিমাণ আলাপ সংস্কার নিয়ে হয়েছে, ঐক্যমত্য কমিশনের সব ডিবেট লাইভ করা হয়েছে, স্টক শোতে প্রতিনিয়ত পক্ষে বিপক্ষে ক্রস হচ্ছে, মাসের পর মাস এই কাজটা হয়েছে। আমি এটা মানে সত্যি মনে করি যে অনেকগুলো জিনিস যদি এখন নাও হয়ে যায়, ভবিষ্যতে কিন্তু এগুলোর পথ তৈরি হয়েছে। সো এটা একটু এডুকেট করেছে, কিন্তু আদতে এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত গণভোটে যায়, প্রত্যেকে তার তার ভোটারদেরকে ক্যাম্পেইন করবে কোথায় ভোট দিতে হবে, এটা হাতে দিতে হবে নাকি নাতে দিতে হবে, এবং একটা বড় অংশের মানুষ নিশ্চিতভাবেই এগুলো না বুঝে গণভোটে যদি পার্টিসিপেটও করেন, এগুলো না বুঝে আসলে দেবেন, পরিস্থিতিটা এইরকম আছে। এই যে হ্যাঁতে দিতে হবে না নাতে দিতে হবে সেটি এডুকেট করবেন বা প্রচারণা চালাবেন। আমি যে প্রশ্নটা করলাম, বুঝবেন কি না, বুঝে বা না বুঝে দেবেন, কিন্তু সবাই মানে এই সুপারিশের মধ্যে যেটি বলা হচ্ছে বা প্রস্তাবনায় হ্যাঁ হলে তারপরে কিভাবে বাস্তবায়ন হবে, কিন্তু শুরু থেকেই যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে না হলে কি হবে। কারণ ওই যে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলছিলেন যে কত শতাংশ মানুষ আসলে আছে, এত শতাংশ মানুষ বাইরে রেখে কিভাবে এটি হচ্ছে, সেই তত শতাংশ মানুষ যদি এর বিপরীতে দেয়, আওয়ামী লীগ যদি একটা নেগেটিভ ক্যাম্পেইন করে, বিএনপির এটাতে খুব একটা সম্মতি নাই, এরকম তারা প্রতারণার শিকার হচ্ছে তা বলে মানে নোট অফ ডিসেন্ট থাকলে তো বিএনপি সমর্থন নেই, মানে ওটা যদি না থাকে তাহলে বিএনপি সম্মতি থাকবে, তাহলে বিএনপির একটা বিপুল সংখ্যক ভোটার আছে, জাতীয় পার্টি সহ আরো খুচরা কিছু ভোট আছে যারা আসলে এগুলোর বাইরে ছিল, তাহলে তো মনে হয় যেন নাই বেশি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা, মানে পাল্লাটা সম্ভাবনা আছে, এবং হ্যাঁ আছে, এবং এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা নিয়ে রাজনীতি হবে। রাজনীতি কেন হবে বলি, ধরুন মানে এগুলো সার্বিক একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি খোলাখুলি বলে ফেলি, মানে রাজনৈতিক দলগুলো দেশের ভালো করতে চায়, সদিচ্ছা আছে সবার, প্রত্যেকটা ইস্যুকে পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করবে। কি হবে, ধরুন বিএনপি যদি এই নোট অফ ডিসেন্ট ছাড়া যায় এবং বিএনপি যদি গণভোটে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয় এবং না ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, সব দল তার বিপক্ষে ক্যাম্পেইন চালাবে যে দেখো বিএনপি কিন্তু সংস্কার চায় না, এবং না মানে কিন্তু 84টার মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে 9টায়, তার মানে বাকি 75টার বিএনপির পূর্ণ সমর্থন আছে, কিন্তু ক্যাম্পেইন হবে বিএনপি সংস্কার চায় না, বিএনপি হাসিনা হইতে চায়, বিএনপি হাসিনার মতো স্বৈরাচার হইতে চায় বলে সংস্কার চায় না। এই হচ্ছে এখানকার পলিটিক্স, এই পলিটিক্স। জি, আমি এই জন্য এই সংকটটার জায়গা আছে, এবং না জিতে যদি যায় তাহলে পুরো সংস্কার, এই যে এত দিন ধরে এত কিছু হলো সেটা নষ্ট হলো। তার সাথে একটু যোগ করি, টু বিগিন উইথ, যদি আপনি নোট অফ ডিসেন্ট নাই রাখেন, তাহলে আপনি
এই আলাপ আলোচনা কেন করেছেন? শারমিন, আমি আমার এক্সপেরিয়েন্স বলি, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমরা বসে বসে এগুলো লিখে দেই নাই, আমরা বহু স্টেক হোল্ডার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের সাজেশন দিয়েছে, সিভিল সোসাইটি, উইমেন, চ্যালেঞ্জড পিপল, যারা নির্বাচন করেন, নির্বাচনী কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভাগে গেছে ওখানকার লোকজনের সাথে কথা বলতে, সাধারণ নাগরিকরা যে কেউ, আমাদের ইমেইলে, আমাদের ফেসবুক পেজে আমরা ৮০-৯০ হাজার মানুষের কমেন্ট পেয়েছি, এবং গুরুত্ব সিরিয়াস কমেন্ট, আমরা সব কম্পাইল করে আমরা কিন্তু পার্টিসিপেশন নিশ্চিত করেই নিয়েছি। তো ঐক্যমত্য কমিশন এরকম ৬ কমিশন থেকে নিয়ে প্রস্তাব যেটা বানিয়েছে ওইটা গণভোটে দিয়ে দিলেই পারতো। ওনারা যদি মনে করেন শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট থাকবে না। আলোচনার উদ্দেশ্য তো ছিল এটা। একদমই। বিএনপি যে কিছুটা আলোচনা করলো, বিএনপি তো তার মানতে চায় না এমন বেশ কয়েকটা জিনিস মেনেছে। বিএনপি অনেক কিছু মানে নাই, অনেক কিছু ইললজিক্যালও আমি মনে করি, কিন্তু অনেকগুলো তো সে মেনেছে যেটা তার ক্ষতি পর্যন্ত হয়। আমি একটা উদাহরণ দিই। ধরুন দুবার, মানে 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। আমরা কাগজে কলমে, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি, বিএনপি যদি এখন থেকে পরপর 2 টার্ম ক্ষমতায় থাকে, সম্ভাবনা আছে, এবার খুবই সম্ভাবনা, পরের বারও আসতে পারে যদিও চ্যালেঞ্জ হবে। যেন তারেক রহমানের বয়স হবে দ্বিতীয় টার্ম শেষে 70-71 এরকম বয়স হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে 70-71 আসলে, বা গ্লোবাল পার্সপেক্টিভে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য যথেষ্ট বয়স, খুব ইজিলি হতে পারেন, তার খুবই ফিট বয়স বলবো, যদি উনি শারীরিকভাবে ফিট থাকেন। তো সাফার করবে জনাব তারেক রহমান, এবং উনি এটা মেনে নিলেন। আমি বলছি এটা কমের বাইরে বিএনপি আরো আর্টিকেল 70 নিয়ে বিএনপি যেভাবে করতে চাইছিল সেভাবে হয় নাই। তারপরে তারা চেয়েছিল সবগুলো কমিশন তারা সরকারের কন্ট্রোল রাখবে, কিন্তু না, শেষে নির্বাচন কমিশন ছেড়ে দিল। আমাকে যদি সময় দেন আরো আছে। সেগুলো তো করেছে, এটা তো একটা, সেটা না, সেটা তো এটা মেনেছে এই কারণে যে আমার কিছু নোট অফ ডিসেন্ট আছে, এটাকেও আপনাকে গ্রহণ করতে হবে। জি, যখন আপনি সেটা গ্রহণ করছেন না, তখন এই কারণে এটা আসলে একটা বড় প্রতারণা হচ্ছে, এবং এটাই সম্পর্ক। জি ডাক্তার জাহিদ, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রাজাকে আপনার কাছ থেকেও এই প্রসঙ্গটা, প্রতারণা হচ্ছে বলে আপনি মনে করছেন কি? মানে কি হলো আসলে? সালাউদ্দিন আহমেদ যে আগেও বলতেন যে খানাপিনা হচ্ছে, অনেক আলোচনার চেয়ে খানাপিনা বেশি হচ্ছে, এরকম বক্তব্য তার কাছ থেকে আমরা শুনতাম। তো খানাপিনা এতদিন করে, এত বিজ্ঞ মানুষজনকে এত বেতন ভাতা দিয়ে, এতটা সময় দিয়ে, এফোর্ট দিয়ে রাষ্ট্রীয়, তাতে যেই প্রস্তাবনা ছিল, যেই আলোচনা হলো, সেই আলোচনাগুলোকে বাদ দিয়ে এখন মানে সেই প্রস্তাবনাগুলোর উপরই একটা ভোট হবার মানে সুপারিশ আসছে। তাহলে আসলেই কি হলো? আসলে যেটা হলো, সেটা আমি আজকে আরো এক জায়গায় বলছি, জাহিদ ভাই ছিল, আসলে আমরা 5ই আগস্টে যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটা আবার ফেরত আসছে। অর্থাৎ আবার শুরু হচ্ছে যে মাঝখানে 14 মাস গেল, কি জন্য গেল আমরা জানি না, কি জন্য গেল আমরা জানি না, কিন্তু এখন আমরা এই একই বিতর্কে থাকলাম। এখন নির্বাচন কেমনে হবে, তখন গণভোট হবে কিনা, গণভোট হইলে কি হবে, এই যে আলোচনাগুলা শেষ হইল না কেন? কয়েকটা কথা বলি আমি, জাহিদ ভাই কাছে বিনয়ের সাথে কয়েকটা জবাব দেই। জাহিদ ভাই একটু আগে বলছেন যে পিআর সিস্টেমে গেলে মনোনয়ন বাণিজ্যটা অনেক বেশি হবে। মনোনয়ন বাণিজ্য হয়, এটা এডমিটেড। মনোনয়ন বাণিজ্যটা পিআর পদ্ধতিতে কম হবে। কেন হবে? পিআর পদ্ধতি হইলে, জামাত পিআর পদ্ধতি চায়, সেটা বড় কথা নয়, হইলে কি হবে সেটা বলছি। পিআর পদ্ধতি হলে জামাত 30-40টা সিট পাবে। জামাত মনোনয়ন বাণিজ্য করবে কি করবে না আমরা জানি না। করলে তার দলের থেকে যে 40 জন প্রথম দিকে যাইতে পারে তাদের কাছ থেকেই বাণিজ্য করবে, 300 সিটের থেকে বাণিজ্য করতে পারবে না। কেননা নির্বাচন কমিশন আগে নাম দিতে হবে, আগে নাম দিলে প্রথম 40 জনের ভিতরে যারা থাকবে তাদের কাছে বাণিজ্য ভালো হবে। একইভাবে যদি আপনি বিএনপির দিকে আসেন, 150 সিট পাবে তারা। সুতরাং টপ 150-এ যাদের নাম থাকবে, ওই দল রাখবে, তাদের কাছ থেকে বাণিজ্য হবে। 220 নম্বর লোক যে থাকবে সে টাকা দিবে না। কেন দিবে না? সে জানে যে 150 বেশি আসন পাবে না, কাজে বাণিজ্য এখানেও কম হবে। আর যদি পিআর পদ্ধতি না থাকে, সব সিট থেকেই বাণিজ্য হবে যদি করে। 1 নম্বর। 2 নম্বর হইলো যে বলা হচ্ছে যে গণভোট দিলে প্রচার করা হবে যে নোট অফ ডিসেন্ট দিছে, এবং নোট অফ ডিসেন্ট নিয়ে যদি সারা যদি যায় তাহলে হাসিনা হতে পারে বিএনপি, যেটা জাহিদ ভাই বলল। এখন এই যে প্রচারটা করবে মানুষে যদি করে যে বিএনপি হবে হাসিনা, এটা মানুষ খাবে কেন? বললেই খাবে যে হাসিনা, বিএনপি হাসিনার মতো হবে, এটা বললে খাবে কেন? এটা বললে যদি খায় তাহলে কি প্রশ্ন আসে একটা, আমি প্রশ্নটা রেখে গেলাম, খাবে কেন মানুষ? এটা তো মানুষের আস্থার ব্যাপার। 3 নম্বর আসেন, আপনিও আলাপ করলেন যে না জয়যুক্ত যদি হয়, এবং হওয়ার সম্ভাবনা আছে, যদি না জয়যুক্ত হয়
তাহলে তো কোনো সমস্যাই নাই। গণভোটের রেজাল্ট যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের পক্ষে চলে যায়, যদি না বোধক হয়। আর যদি হা বোধক হয় তাহলে কি হবে? হা বোধক হইলে এই যে মৌলিক গণভোট হওয়ার পর যে জুলাই সনদটা দাঁড়াবে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে।